আমার নাম অঞ্জলি, আমি নয়ডার কাছের একটি শহরের বাসিন্দা। সেই সময় আমার বয়স ছিল ৩০ বছর। আমার একটি মেয়ে ছিল, যার বয়স ছিল ১০ বছর। আমার স্বামীর নাম ছিল রাকেশ, যে অটো চালাত। আমার স্বামীর চিরকালই একটি ছেলে সন্তানের খুব ইচ্ছা ছিল, কিন্তু যখন আমার মেয়ে এই দুনিয়ায় এল, তখন ডাক্তার বলে দিলেন যে আমি এর পর আর কখনো মা হতে পারব না। বাচ্চা ও মায়ের প্রাণ বেঁচে গিয়েছে, এটাই অনেক। কিন্তু আমার স্বামী সবার সামনে বলে দিয়েছিল যে এখন এই দুজনও আমার কোনো কাজের না। আমি কম বয়সে বিয়ে এই জন্য করেছিলাম যাতে তাড়াতাড়ি আমার ছেলে হলে সে আমার পাশে এসে দাঁড়াবে, কারণ আমার তো কোনো নিজের ভাইও ছিল না। কিন্তু এই মহিলা তো আমার সব আশা গুড়িয়ে দিল। এখন আমি এর থেকে মুক্তি পেয়ে যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় বিয়ে করব। কিন্তু ১২ বছর হয়ে গেল, আমার স্বামী আমাকে এখনও পর্যন্ত ছাড়েনি এবং কারোর সাথে প্রেম বা অন্য সম্পর্ক জড়ায়নি। তা বলে এমন নয় যে সে আমার প্রতি খুব অনুগত ছিল, বরং এই জন্য কারণ সে জানত যে তাকে এখন আর কেউ নিজের মেয়ের সম্বন্ধ দেবে না। সে পুরো পাড়া ও আত্মীয় স্বজনদের মধ্যে এক দায়িত্বজ্ঞানহীন মানুষ হিসেবে পরিচিত ছিল। সে তার অটোও বিক্রি করে দিয়েছিল। আমি বাড়িতে জামাকাপড় সেলাই করতাম এবং তা দিয়েই সংসার চলত। মাঝে মাঝে সে কোথাও থেকে অল্প বিস্তর টাকা নিয়ে আসত, কিন্তু সবাই জানত যে তার কোনো স্থায়ী রোজগার নেই। স্বাভাবিকভাবেই কেউ যদি নিজের মেয়েকে বিয়ে দিতে চায়, তবে রোজগারের কথা তো নিশ্চয়ই জিজ্ঞাসা করবে, আর তার সাথে এটাও দেখবে যে প্রথম স্ত্রীকে কেন তালাক দিয়েছে। এদিকে এখন আমার মেয়ে বড় হচ্ছিল, যার নাম আমি রেখেছিলাম ডিম্পল। সে ছিল খুব সুন্দর ও ছিপছিপে। আর এটা বেশ অদ্ভুত ব্যাপার ছিল যে আমাদের বংশে সেই প্রথম মেয়ে ছিল যার গায়ের রং এত ফর্সা ছিল। কিন্তু আমার মেয়ে খুব নিষ্পাপ ও সরল ছিল, কারণ আমি সারা জীবন তাকে বুকের সাথে জড়িয়ে লুকিয়ে রেখেছিলাম, এটা ভেবে যে আমার একটাই মেয়ে, আর কখনো সন্তান হতে পারবে না। যদি তারও কিছু হয়ে যায়, তবে আমি তো নিঃসন্তান হয়ে যাব। সেই জন্যই আমি তাকে সারা জীবন প্রয়োজনের চেয়েও বেশি আগলে রেখে মানুষ করেছিলাম। আর তার লোকসান এই হয়েছিল যে সে প্রয়োজনের চেয়ে বেশি সরল ছিল। সে বাইরের কোনো কিছুর ব্যাপারেই কিছু জানত না। আমি তাকে অন্য মেয়েদের সাথে খেলতে যেতেও দিতাম না। এভাবে কারোর সাথে তার বন্ধুত্ব হয়নি এবং সে পাড়ার মেয়েদের সাথে বেশি সময় কাটায়নি। আমি তাকে কোনো বিয়েবাড়িতেও নিয়ে যেতাম না। তাছাড়া আমাদের মতো গরিবদের আর কোথায় বা আসা যাওয়া থাকে? কিন্তু আমি ভাবতাম যে আমি তো তার সাথে আছি, সারা জীবন আমিই তার খেয়াল রাখব। আমি তো তাকে বাইরের বিপদ থেকে বাঁচাচ্ছিলাম। আমি কি জানতাম যে কখনো কখনো বিপদ ভেতরেরও হতে পারে? যাই হোক, এটা তো এক দীর্ঘ গল্প। যখন আমার মেয়ে একটু বড় হয়ে উঠল, তখন আমার স্বামী তাকে খুব ভালোবাসতে শুরু করল, অথচ সারা জীবন তাকে ধিক্কার দিয়ে এসেছিল। বলত যে তোর কারণে তুই তোর মাকে বাজা বানিয়ে দিলি, আর আমার সন্তানেরা এই দুনিয়ায় আসা থেকে আটকে গেল। তা না হলে আমার ১০-১০টা ছেলে হওয়ার কথা ছিল। কিন্তু এ সবই তো ভাগ্যের খেলা ছিল। আমি বলতাম যে এতে আমার মেয়ের কোনো দোষ ছিল না। কিন্তু এতদিন সে আমার মেয়েকে ঘৃণা করত, তাকে খোঁচা মেরে কথা বলত, তাকে নিজের সাথে কোথাও নিয়ে যেত না, তাকে নিজের মেয়ে বলেই মানত না, এবং তার মাথায় কখনো ভালোবেসে হাতও রাখেনি। কিন্তু আজ আমি চোখের সামনের দৃশ্য দেখে হতবাক হয়ে গেলাম। সে আমার মেয়েকে নিজের পাশে বসিয়ে রেখেছিল এবং তার সাথে খুব ভালোবেসে কথা বলছিল, আর বলছিল যে তোমার জন্য কি নিয়ে আসব? ১-২ দিনের জন্য শহরে যাচ্ছি। আমার মেয়েও অবাক হয়ে তাকিয়েছিল। সে কোনো একটা জিনিসের কথা বলে সোজা নিজের ঘরে চলে গেল। আমি আমার স্বামীকে বললাম যে কি ব্যাপার, আজকাল মেয়ের ওপর খুব ভালোবাসা উথলে উঠছে? তখন সে বলতে লাগল যে আসলে এখন আমি বুড়ো হয়ে গেছি এবং আমার উপলব্ধি হয়েছে যে এই মেয়েই আমাদের বার্ধক্যের অবলম্বন। আমিও তো পাগল ছিলাম, শুধু এটাই ভাবতাম যে বংশ রক্ষা পাবে। কিন্তু এটা যদি আমার কপালেই না থাকে, তবে আমি কি করতে পারি? আমি তো তোমার সাথে নয়, বরং ওপরওয়ালার সাথে জেদ ধরেছিলাম, আর ঈশ্বরের সাথে জেদ ধরতে নেই। যাই হোক, এ তো আমারই মেয়ে এবং আমি তাকে খুব ভালোবাসব। এ কথা শুনে আমার চোখে জল এসে গেল। যাক, অন্তত এই মানুষটার বোধোদয় তো হল। আর আমি তাকে বললাম যে এখন তো মেয়ে বড় হচ্ছে, আর ২-৩ বছরের মধ্যে তার বিয়ে হয়ে যাবে এবং তারপর আমাদের মেয়ে আমাদের ছেড়ে নিজের শ্বশুরবাড়িতে চলে যাবে। কিন্তু তুমি এতগুলো বছর নষ্ট করে দিলে। কত মিষ্টি বাচ্চা ছিল আমাদের যখন ছোট ছিল, কিভাবে দৌড়ে দৌড়ে তোমার পেছনে পেছনে যেত, তোমাকে পাপা বলত, আর তুমি তাকে কখনো কোলেও তুলে নাওনি। এই কথায় আমার স্বামীর চোখে জল এসে গেল। সে বলল যে আমি সত্যিই অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, তবে এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি। মেয়ে যখন খুব ছোট ছিল, তখন আমি তাকে তার বাবার সাথে একলা ছেড়ে যেতাম না।
এটা ভেবে যে কোনো দিন যদি তার রাগ উঠে যায় আর সে আমার মেয়েকে মেরেই না ফেলে। কিন্তু আমার বিশ্বাস হয়ে গিয়েছিল যে তার মনে সত্যিই মেয়ের জন্য ভালোবাসা জেগে উঠেছে। অবশেষে সে তো তার নিজেরই বাবা, কোনো সৎ বাবা তো নয়। আমাদের দিনগুলো এভাবেই কাটতে লাগল এবং এই বাবা মেয়ে দুজনে খুব কাছাকাছি চলে এলো। যে মুহূর্তগুলো তারা এ যাবৎ একে অপরের সাথে কাটায়নি, এখন সেগুলো কাটাচ্ছিল। সে আমার মেয়েকে নিজের সাথে বাজারেও নিয়ে যেত, তার জন্য উপহার নিয়ে আসত এবং খাওয়া দাওয়ার কোনো না কোনো জিনিস অবশ্যই নিয়ে আসত। আজকাল আমি একটা জায়গায় কাজ পেয়ে গিয়েছিলাম, একটা বুটিক ছিল, যেখানে গিয়ে আমি জামাকাপড় সেলাই করতাম এবং একটা স্যুট সেলাই করলে বেশ ভালো টাকা জমে যেত। আমি ঘরে জামাকাপড় সেলাই করলে সংসারের কাজকর্মের ঝামেলা থাকত, কিন্তু সেখানে গেলে মন শুধু কাজের দিকেই লেগে থাকত। প্রথমে আমি এই কাজটা করতে অস্বীকার করেছিলাম, কিন্তু পরে ভাবলাম যে আমার স্বামী তো ঘরে বেকারই বসে আছে মেয়ের খেয়াল রাখার জন্য। বড় মেয়েকে তো ঘরে একা ছেড়ে যাওয়া যায় না। কিন্তু আজকাল ঘরের পরিবেশ একদম অন্যরকম ছিল, তাই আমি ভাবলাম যে আমি এই কাজটা করে নিই। আর আমি এই কাজ করার জন্য প্রতিদিন যেতাম। সন্ধ্যায় যখন ফিরে আসতাম, আমার মেয়ে প্রতিদিন আমাকে আনন্দে হেসে হেসে বলত যে আজ বাবা আমাকে এই জিনিসটা কিনে দিয়েছে, আজ আমার জন্য স্যুট নিয়ে এসেছে, আর আজ আমরা ঘুরতে গিয়েছিলাম, আমি ফুচকাও খেয়েছি, আইসক্রিমও খেয়েছি। কিন্তু কয়েকদিন ধরে আমার মেয়ে আমাকে এসব কথা বলছিল না, বরং কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকত। আমি বললাম যে কি ব্যাপার, আজকাল বাবার সাথে বাইরে যাচ্ছ না? তখন সে বলতে লাগল যে যাই তো। আমি বললাম, তাহলে আমাকে বলছ না কেন যে সারা দিন কি করলে? আমি তো কাজ করতে চলে যাই, তোমরা দুজনেরই তো মজা, আমাকে অন্তত বলা তো করো, আমি শুনেই আনন্দ পাব। আমি আমার মেয়ের সাথে হেসে হেসে কথা বলছিলাম, কারণ আমি তার জন্য খুশি ছিলাম, কিন্তু সে মোটেই খুশি দেখাচ্ছিল না। তারপর আমার মেয়ে অসুস্থ থাকতে লাগল। কখনো বলতো আমার কোমর ব্যথা করছে, তো কখনো বলতো আমার পায়ে ব্যথা করছে। আমি বুঝতেই পারছিলাম না তার সাথে কি হচ্ছে। আমাদের পুরো গ্রামে একটাই লেডি ডাক্তার ছিল, তার সাথে কথা বললাম তো সে বলল যে মেয়ে বড় হচ্ছে তাই এসব হয়ে থাকে, তুমি বেশি চিন্তা করো না। যখন ওর ব্যথা হবে, ব্যথার ওষুধ দিয়ে দিও, ওর খাওয়া দাওয়ার যত্ন নাও, দুধ টুধ দাও, ঠিক হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, আমি ওই বিষয়ে খুব একটা বেশি ধ্যান দিইনি। আর একটা অদ্ভুত ব্যাপার এটাও ছিল যে আজকাল আমার স্বামী এমনিতে খুব খুশি থাকত, তার মেজাজও খুব ভালো ছিল। অনেক দিন ধরে সে আমার সাথে ঝগড়াঝাঁটিও করেনি, ঘরে টাকা পয়সাও নিয়ে আসছিল, কিন্তু আমার থেকে দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছিল। আমাদেরই বা এমন কি বয়স হয়েছিল? আর সে যদি এতই খুশি ছিল, তবে একটু ভালোবাসা আমার সাথেও তো ভাগ করে নিতে পারত। সারা জীবন তো আমার সাথে ঝগড়াই করে এল, কিন্তু এখন সে আমার থেকে এমনভাবে পালিয়ে বেড়াচ্ছিল যেন আমি তার জন্য পর কেউ। আমি এই বিষয়ে কিছুটা অবাক হয়েছিলাম, কিন্তু আমার এত কাজ থাকত যে অন্য কিছু ভাবার বা করার জন্য সময় ছিল না। একদিন আমি আমার স্বামীকে বললাম যে আমাদের মেয়ের জন্য কোনো বিয়ের সম্বন্ধ দেখি। সে বলল, এখনই? তো আমি বললাম যে সম্বন্ধ ঠিক হতে হতেই তো 1-2 বছর লেগে যাবে, আর বিয়ে তো যৌবনেই হওয়া উচিত। এখনও পর্যন্ত আমরাও তো কম বয়সে আছি, আর দেখো ঈশ্বরের লীলা, আমাদের ছোট মেয়েটাও বড় হয়ে গেল। আমরা বাপুয়ের দিয়ে কোন চাকরি করাবো? যখন কিছুই করাবো না, তখন বিয়েই দিয়ে দিই। আমার স্বামী বলল, না, এখন নয়, এখন ও খুব ছোট, আমি তো ওর বিয়ে 20 বছর বয়স হওয়ার পরই দেব। যতক্ষণ না ও 20 বছরের হচ্ছে, আমি ওর বিয়ে দেব না। আমি বললাম যে 20 বছর তো অনেক বেশি, 18 বছর ঠিক আছে। তো সে বলল, না, যতক্ষণ না মেয়ে বুদ্ধিমতী ও সমজদার হচ্ছে তার বিয়ে দেওয়া উচিত নয়, তার আগে বিয়ে দেওয়া অন্যায় ও অত্যাচার। আমি বললাম, ক্যাশ, আমার ব্যাপারেও যদি কেউ এমনটা ভাবত, তুমি তো আমার ওপর 16 বছর বয়স থেকেই অত্যাচার করা শুরু করে দিয়েছিলে। সে বলল, আমরা তো অশিক্ষিত মূর্খ লোক ছিলাম, আমাদের কোনো বিষয়ে জ্ঞান ছিল না, কোনো পরামর্শ দেওয়ার মতো লোকও ছিল না, আমাদের বাবা মা ও আমাদের মতোই ছিল। কিন্তু এখন আমরা দুনিয়া দেখে ফেলেছি, তাই এখন আর আমরা এমন সিদ্ধান্ত নেব না। আর তাছাড়া আমাদের একটাই তো মেয়ে। আমার স্বামী এই কথাটা খুব ভালোবাসার সাথেই বলেছিল, নয়তো সারা জীবন এই বিষয়টাকে সে আমার জন্য খোঁচা দেওয়ার অস্ত্র বানিয়ে রেখেছিল যে একটাই মেয়ে জন্ম দিতে পারল, তারপর বাঁজা হয়ে গেল, কি করব আমি একে দিয়ে? এ কি আমার বংশবৃদ্ধি করবে? এ তো আমার খরচ করিয়ে নিজের ঘরে চলে যাবে। খুব মন ভেঙেছিল আমার স্বামী আমার, কিন্তু আমি তাকে তবুও ক্ষমা করে দিয়েছিলাম এটা ভেবে যে সে আমার মেয়ের বাবা। কিন্তু আমি এটা জানতাম না যে একদিন সে এমন কিছু করে বসবে যে আমি তাকে আর কখনো ক্ষমা করতে পারব না।
একদিন সকাল থেকেই আমার মেয়ের শরীরটা একদম ভালো লাগছিল না। আর তারপর এমন হল যে সে দুপুরের দিকে জ্ঞান হারিয়ে ফেলল। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, তো ডাক্তার এমন একটা কথা বললেন যা শুনে আমি স্তব্ধ ও হতবাক হয়ে গেলাম। আমি বললাম, আমার মেয়ে একদমই এমন নয়। সে বলল, আপনার মেয়ের সাথে সেটাই হচ্ছে যা হওয়া উচিত নয়। আমি আমার মেয়েকে বাড়ি নিয়ে এলাম এবং তারপর তার মুখে একটা থাপ্পড় মেরে জিজ্ঞাসা করলাম যে, তুই কারো সাথে কোনো চক্কর চালাচ্ছিস না তো? সে আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আমি এমন কিছুই করিনি মা। তারপর সে আমাকে এমন একটা কথা বলল যা শুনে আজ মনে হলো যেন আকাশ আমার মাথার ওপর ভেঙে পড়ল, আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল এবং পৃথিবীর সমস্ত পাথর এসে যেন আমাকে আঘাত করছে। আমার চোখ ভেসে গেল। আমি নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে নিলাম এবং 2 ঘণ্টা পর বাইরে বেরিয়ে মেয়েকে জিজ্ঞাসা করলাম যে, মিথ্যা বলছিস না তো? সে বলল, সত্যি বলছি মা, আমার কথা বিশ্বাস করো। তারপর রাতে আমার স্বামী এমন একটা দৃশ্য দেখল যে সে অবাক হয়ে গেল। আমি আমার মেয়েকে নিজের ঘরে শোয়ানো শুরু করে দিলাম। আমার স্বামী বলল, ওকে এখানে কেন শুইয়েছ? ওর তো নিজের ঘর আছে। আমি বললাম, এখন থেকে ও এখানেই শোবে। সে বলল, তাহলে আমি কোথায় যাব? তো আমি তাকে বললাম, তোমার যেখানে খুশি সেখানে চলে যাও। আমার স্বামী বলল, তোর কি হয়েছে? মুখ এমন হাঁড়ি করে রেখেছিস কেন? আমি বললাম, আমি কোনো মুখ হাঁড়ি করিনি, আমি আমার মেয়েকে বুকে জড়িয়েই শোব। আর তখনও আমার চোখ দিয়ে জল পড়ছিল। পরের দিন থেকে আমি কাজে যাওয়াও ছেড়ে দিলাম এবং আবার ঘরেই জামাকাপড় সেলাই করতে লাগলাম। আমার স্বামী বলল, কাজে যাচ্ছিস না কেন? তো আমি বললাম, কাজ ছেড়ে দিয়েছি। আমার এই কথায় সে খুব অবাক হয়ে গেল। সে বলল, এত ভালো কাজটা তুই ছেড়ে দিলি কেন? আমি বললাম, হ্যাঁ, আমি ছেড়ে দিয়েছি। আর তাছাড়া তোমার কি ভালো হলো না, খারাপ হলো, আমার করার ইচ্ছে হলো না, তাই ছেড়ে দিয়েছি। আর তুমিও নিজের দিকে নজর দাও। তুমি যা করছো তা ভালো জিনিস নয়, তাই নিজেকে বদলাও। এ কথা শুনে আমার স্বামী আমার দিকে অবাক হয়ে তাকাল। নয় জানি কি আবোলতাবোল বকতে থাকে এই পাগল মহিলাটা। আসলে সে আমার কথাগুলো বুঝতে পেরেছিল, কারণ সে তো আর কোনো ছোট বাচ্চা ছিল না। আমার ইঙ্গিত এটাই ছিল যে সে যেন নিজেকে শুধরে নেয়। আর সে এই নিয়ে ঝগড়া করত যে, ওকে এই ঘর থেকে বের করো। আমি আমার স্বামীকে বললাম, আমার তোমার কোনো দরকার নেই। আর তাছাড়া তোমার তো আমাকে ছাড়াই দিন কেটে যায়, তাহলে এখন কি হলো? সে বলল, স্ত্রী হইস তুই আমার তোকে প্রয়োজন। আমি বললাম, আমার তোমাকে প্রয়োজন নেই। আমার মেয়ে আমার সাথেই শোবে। যদি তোমার কোনো সমস্যা থাকে তবে আমি আমার মেয়ের ঘরে চলে যাচ্ছি। কিন্তু সেই ঘরের ভেতর কোনো দরজা ছিল না, তাই আমি সেখানে যেতে চাইছিলাম না। আমরা গরিব ছিলাম, আমাদের দ্বারা একটা দরজাও লাগানো সম্ভব হচ্ছিল না। দিন এভাবেই কাটতে লাগল এবং আমার মেয়ের শরীর ভালো হতে লাগল। আমি বাইরে কাজ করছিলাম না, তাই আমার অনেক ক্ষতি হচ্ছিল। আমাদের ঘরের অবস্থা আবার খারাপ হয়ে গেল। আমার স্বামী জিনিসপত্র আনা আবার বন্ধ করে দিল। এখন আমি তার সাথে আমার মেয়েকে বাইরে যেতে দিতাম না। আমি ঘরে শান্তিতে ঘুমাচ্ছিলাম। আমি রান্না করে আগেই রান্নাঘরে রেখে দিয়েছিলাম। আমার মেয়ে আমাকে ঘুম থেকে তুলল এবং বলল, মা, খিদে পেয়েছে, এসে খেয়ে নাও। আমার স্বামীও বাইরে বসেছিল। আমরা সবাই মিলে খাবার খেলাম এবং তারপর আমার আর কোনো হুঁশই রইল না যে আমি কোথায় আছি। মাঝরাতে যখন আমার ঘুম ভাঙল তখন দেখে পায়ের নিচের মাটি সরে গেল যে আমার মেয়ে তো আমার পাশে নেই। আমি সঙ্গে সঙ্গে উঠলাম এবং বাথরুমের দিকে গেলাম যে হয়তো সে বাথরুমে আছে, কিন্তু সেখানেও সে ছিল না। এরপর আমি এমন একটা দৃশ্য দেখলাম যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার মেয়ে তার ঘরে ঘুমাচ্ছিল এবং আমার স্বামী খাটিয়ার ওপর বসেছিল। আমি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলাম। সে বলল, কি রে, পাগলদের মতো হাঁ করে দেখছিস কেন? গিয়ে শুয়ে পড় চল, আর এখান থেকে যা। সে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, তা না হলে আমার কখনো এমন বেহুশ করা ঘুম আসত না। আমি টেরই পাইনি যে কখন আমার মেয়ে তার কাছে গেল। সকালে আমার মেয়ের জ্বর এসে গিয়েছিল আর তার কোনো জ্ঞানই আসছিল না। আমি খুব বেশি চিন্তিত হয়ে পড়েছিলাম। এক পাড়াপড়শি মহিলাকে তার পাশে বসালাম আর মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমি পাড়ায় গেলাম আর বড়াইয়ের কাঠমিস্ত্রি কামার দোকান থেকে একটা কোদাল নিয়ে এলাম। রাতে পুরো পাড়ার কারেন্ট নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু শীতকাল ছিল, তাই সবাই শান্তিতে ঘুমাচ্ছিল। সব দিকে নিস্তব্ধতা ছড়িয়েছিল, খুব নীরবতা ছেয়েছিল। সকাল হলো তো আমার ঘুম তাড়াতাড়িই ভেঙে গিয়েছিল আর আমি নিজের কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু হঠাৎ দরজার খিল বেজে উঠল। বাজানোর স্টাইলটা দেখে মনে হচ্ছিল যেন সে কোনো পুলিশওয়ালা বা কোনো ডাকাত খুবই বাজেভাবে দরজায় ধাক্কা দিচ্ছিল।
আমি ভয় পেয়ে গেলাম এবং সিদ্ধান্ত নিলাম যে আমি দরজা খুলব না। আমার মেয়েও উঠে পড়ল, আর সে বলল, মা, কি করছ? উঠোন কেন খোঁড়া হয়ে রয়েছে? আর পাপা কোথায়? আমি বললাম, ওই লোকটাকে পাপা ডাকার কোনো প্রয়োজন নেই। আমার মেয়ে আমার দিকে তাকাল তো তার মুখ থেকে চিৎকার বেরিয়ে গেল। সে বলল, তোমার জামা কাপড়ে এসব কি লেগে আছে? আমি বললাম, পাগল, আমি তো বাথরুমে পড়ে গিয়েছিলাম না, তাই কয়েক জায়গায় আঘাত লেগেছে, আর এই কারণেই আমার জামাকাপড়ে এসব লেগে গেছে। তুই ভয় পাস না, আমি তো তোর মা, না? আমি সবকিছু ঠিক করে দিয়েছি। কিন্তু বাইরে বারবার দরজার খিল বেজে চলছিল। সে বলল, দরজায় কে আছে? আর এরা আমাদের ঘরের দরজা কেন ভাঙছে? আমি বললাম, নিজের জিনিসপত্র তোল আর পাশের বাড়ির আন্টির ঘরে চলে যা, আর সেখানেই থাকবি যতক্ষণ না আমি তোকে নিতে আসছি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আর আমি তার অল্পবিস্তর জামাকাপড় ও জিনিস প্যাক করে পাশের বাড়ির আন্টির ঘরে পাঠিয়ে দিলাম। সে আমার খুব ভালো বান্ধবী ছিল। আমি আমার বান্ধবীকে আমার সমস্ত গয়নাগাটি এবং জমিয়ে রাখা সমস্ত টাকা পয়সা দিয়ে দিলাম। আমি বললাম, যতক্ষণ না আমার মেয়ে তোর কাছে আছে ওর খুব ভালোভাবে খেয়াল রাখবি, আর প্রয়োজন পড়লে কয়েকদিনের জন্য ওকে দূরে পাঠিয়ে দিবি, আর ওকে এখান থেকে নিয়ে চলে যা। তুই তো সবসময় বলতে না যে একে তোর নিজের ছেলের জন্য খুব পছন্দ, তাই একে তোর ছেলের বউ বানিয়ে নিবি আর সবসময় নিজের কাছে রাখবি। আমার বান্ধবী সবকিছু জানত যে আমি কি করেছি। সত্যিকারের বান্ধবী হওয়ার কারণে সে আমাকে এই প্রতিশ্রুতি দিয়ে গেল যে সে আমার মেয়ের খুব ভালোভাবে খেয়াল রাখবে, নিজের সন্তানের চেয়েও বেশি। আর এখন আমার মেয়ে তার হেফাজতে ছিল। আমার কাছে হারানোর মতো আর কিছুই ছিল না। আমি ঘরে একদম একা ছিলাম। লোকজন বারবার বলছিল যে, বোন দরজা খোলো, তা না হলে আমরা দরজা ভেঙে দেব। আর যখন আমি দরজা খুললাম না, তখন তারা দরজা ভাঙার তোড়জোড় শুরু করে দিল। আমি ভীত ছিলাম, কিন্তু যা হারানোর তা তো আগেই হারিয়ে গিয়েছিল। আমি আমার চোখের জল মুছে নিলাম। কিছুক্ষণ পর দরজা ভেঙে গেল। পুলিশ আর কিছু নিউজ চ্যানেলের লোক ভেতরে চলে এল এবং সামনের দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। তারা যখন উঠোনটা খোঁড়া অবস্থায় দেখল আর সেখানকার মাটি ভেজা পেল, তখন তারা পুরো ব্যাপারটা বুঝে গেল। তারপর পুলিশ গর্ত থেকে মাটি সরাল, তো সেখানে উপস্থিত সব মানুষের চোখ কপালে উঠে গেল। আমি একদম এমনভাবে দাঁড়িয়েছিলাম যেন কিছুই হয়নি। তারা আমার দিকে অবাক হয়ে তাকাচ্ছিল। লেডি কনস্টেবল আমাকে ধরে ফেলল, আর আমি বললাম যে আমার কোনো অনুশোচনা নেই। পুরো পাড়ায় এই কথা ছড়িয়ে পড়েছিল। তারা বলল, মেয়ে কোথায়? আমি বললাম, সে কারো সাথে পালিয়ে গেছে, আমি জানি না সে কোথায় আছে। আমি মিথ্যা বলে দিয়েছিলাম, কারণ তা বলাই স্বাভাবিক ছিল। আমি চাইনি যে তারা আমার মেয়েকে কোনো প্রশ্ন করুক এবং সেও জানুক যে আমি কি করেছি। কিন্তু সেই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন এটাই ছিল যে আমার স্বামী কোথায় ছিল। সে সেখানেই ছিল যেখানে তার থাকা উচিত ছিল, কারণ সে যা করেছিল তারপর তার জায়গা সেটাই হওয়া উচিত ছিল। সেই লোকেরা আমাকে নিয়ে সেখান থেকে চলে গেল। প্রতিটি মানুষ আমাকে এমনভাবে দেখছিল যেন আমি এই জগতেরই নই, যেন আমি এমন কোনো কাজ করে ফেলেছি যা কারও কাছ থেকে আশা করা যায় না। আমি সত্যিই তেমন কিছুই করেছিলাম, কিন্তু আমাকে সেই পর্যায়ে পৌঁছে দেওয়ার পেছনে আমার স্বামীই ছিল। কেউ আমার কাছে আসছিল না, সবাই আমাকে দেখে এমন ভয় পাচ্ছিল যেন আমি মানুষ নই, কোনো ডাইনি, কারণ আমার করা কাজটাই ছিল তেমন। তারা পাশের দোকানদারকেও জিজ্ঞাসাবাদ করছিল। সে বলেছিল, এ তো আমাকে বলেছিল যে আমার একটা বড় কোদাল দরকার, আমার বাড়িতে কিছু কাজ চলছে। আমি কি করে জানব যে এই মহিলা এমন কিছু করবে? পাড়ার লোকেরাও বলছিল, এ তো খুব ভালো মহিলা ছিল, পুরো পাড়ার জামাকাপড় সেলাই করত, খুব ভালো মানুষ ছিল, কারো সাথে কোনো ঝগড়া বিবাদ ছিল না, এর তো এমন কোনো ঝামেলাই ছিল না। জানি না এর কি হয়ে গেল, আমরা তো নিজেরাই অবাক। আর এর মেয়েই বা কোথায় সেটাও আমরা জানি না। আমার বান্ধবী জবানবন্দি দিয়েছিল যে সে আমার বন্ধু এবং জানি না এসব কিভাবে হয়ে গেল। সে আমার মেয়েকে কোথাও নিরাপদে পৌঁছে দিয়েছিল, আর এটা আমার ওপর তার অনেক বড় উপকার ছিল। এরপর এক মিডিয়া কর্মী মেয়ে আমাকে খুব ভালোবেসে জিজ্ঞেস করল, আপনি শেষ পর্যন্ত কেন এমন করলেন? নিজের স্বামীকে মেরে তাকে ওই গর্তে পুঁতে আপনার কি লাভ হল? কিন্তু আমি মুখ খুললাম। আমি বললাম, যে কোনো মহিলা কেনই বা এমন করবে? তুমি তো শিক্ষিত, তোমার তো জানা উচিত যে কেউ কিভাবে এই পর্যায়ে পৌঁছায়। ওই লোকটা এরই যোগ্য ছিল এবং আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তার এই পরিণতিই করব, কারণ সে নিজের মেয়ের সাথেই ভুল সম্পর্ক তৈরি করছিল, আমার মেয়ের সাথে নোংরা কাজ করত। আমার মনে হয়েছিল তার ভেতরে ভালোবাসার জন্ম হয়েছে,
কিন্তু তার ভালোবাসা জাগেনি, তার ভেতরের পশুত্ব জেগে উঠেছিল। তাই তাকে মেরে আমি একদম ঠিক করেছি। যখন এই কথাটি সামনে এল, তখন লোকজনও বলতে লাগল যে আমি একদম ঠিক করেছি। এই সমাজকেও তো বোঝা উচিত যে কার পাশে দাঁড়াতে হবে। কিন্তু এখন সব মানুষ আমার পাশে ছিল, তাদের বক্তব্য ছিল যে তুমি খুব ভালো কাজ করেছ, এটাকে সবার জন্য একটা শিক্ষা বানিয়ে দিয়েছ। আর এখন সবাই ভাবছিল যে সে কেমন ধরনের বাবা ছিল। সৎ বাবা তো ছিল না, তার নিজের জন্মদাতা বাবা ছিল, তবুও সে কিভাবে এই পর্যায়ে পৌঁছে গেল যে এমন কাজ করল। আমার ওপর মামলাও চলল এবং সাজা কাটার পর আমাকে কয়েক বছর পরেই ছেড়ে দেওয়া হল। যখন ফিরে এলাম, তখন আমার মেয়ে তার বিবাহিত জীবনে খুব সুখে ছিল এবং তার একটি সুন্দর ছেলেও ছিল। আমি তাকে বললাম যে ওর খুব ভালোভাবে মানুষ করো। আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছিল, কারণ সে পত্রিকার মাধ্যমে সবকিছু জানতে পেরেছিল। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের এই গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করুন, যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়।